শুভ সকাল বন্ধুরা। আজ হলো ৩০ জুলাই বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ২৫০ বছরের মঠ মন্দির ঐতিহাসিক স্থানের ৫ কিলোমিটারের মধ্যে জমি কেনা নিষিদ্ধ। বিধানসভা গৃহীত ১৮৮৬ সালের দি আসাম ল্যান্ড অ্যান্ড রেভিনিউ রেগুলেশন অ্যাক্টের সংশোধনী। ২০০৬ সালের আগের ৩ প্রজন্মের বাসিন্দা খিলঞ্জি রায় শুধু জমি কেনার অধিকারী। বিরোধীদের আপত্তি, ১৯৭১ সালের দাবি খারিজ। ছাত্র আন্দোলনে নামলে লাঠি গ্রেফতারের জন্য প্রস্তুত থাকুন। রাজ্যসভায় জেপি নাড্ডা, বিতর্ক দেশ জুড়ে। রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি অরেঞ্জ অ্যালার্ট। বিরোধীদের প্রবল বিক্ষোভের মধ্যেই লোকসভায় পাস প্রশ্নপত্র ফাঁস বিরোধী বিল। জরিমানা ৫০ লক্ষ, ১০ বছরের জেল সহ কড়া শাস্তির বিধান। বাসকান্দির আত্মসহায়ক দলের মহিলাদের ২৫ লক্ষ টাকা আত্মসাৎ। পলাতক জীবিকা সখীকে অবিলম্বে গ্রেফতার করার দাবি। ভিআইপি সংস্কৃতিতে লাগাম, এক পদে একটি সরকারি গাড়ি। অপচয় ও অপব্যবহার ঠেকাতে কড়া নীতি কেন্দ্রের। এবং সর্বশেষ খবরটি হলো, ইচ্ছেমতো চাকরি ছাড়ার অধিকার নেই বায়ুসেনার সদস্যদের, রায় সুপ্রিম কোর্টের। এবারে শুনুন বিস্তারিত খবর। আসামের ২৫০ বছরের পুরনো মঠ মন্দির, মসজিদ, গির্জা ঐতিহাসিক স্থানের ৫ কিলোমিটারের মধ্যে জমি ক্রয় বিক্রয় নিষিদ্ধ হলো। ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বসবাসকারী খিলঞ্জিয়া লোক ছাড়া বাইরের কেউ সেখানে জমি কিনতে পারবে না। ফলে বরদুর্বা তান, কামাখ্যা মন্দির, বরপেটা সত্র, রংঘর, কারেংঘর, মাজুলী সত্র ইত্যাদির আশেপাশে নতুন করে কেউ আর জমি কিনতে পারবে না। তবে আগে থেকে মেয়াদি পাট্টা নিয়ে যারা বসবাস করছেন তাদের অবশ্য কোনো অসুবিধা নেই। আসামের ২৫০ বছরের পুরনো সেই সব আইকনিক কাঠামোর ৫ কিলোমিটারের মধ্যে জমির অধিকারী হতে গেলে ২০০৬ সালের ১ জানুয়ারির আগে সেখানকার ৩ প্রজন্মের আদি বাসিন্দা হতে হবে এবং একটি প্রজন্ম হতে হবে ন্যূনতম ২৫ বছর। তার মানে ঘুরিয়ে সেই ১৯৫১ সালের আগের আসামের বাসিন্দা হওয়ার শর্ত বসানো হয়েছে প্রস্তাবিত আইনে। তাছাড়া অকর্তৃত্বশীলভাবে কেউ সেই সব এলাকায় বসবাস করলে উচ্ছেদ করার অধিকার থাকবে জেলা আয়ুক্তের। সেই লক্ষ্যে বিধানসভায় বুধবার গৃহীত হয়েছে ১৮৮৬ সালের দি আসাম ল্যান্ড অ্যান্ড রেভিনিউ রেগুলেশন অ্যাক্টের সংশোধনী। বিরোধী সংখ্যালঘু বিধায়করা অবশ্য প্রবল আপত্তি তুলেন আইনের সংশোধনী নিয়ে। ২০০৬ সালের ১ জানুয়ারির আগে ৩ প্রজন্ম মানে ৭৫ বছরের বাসিন্দা এবং অরিজিনাল ইনহ্যাবিটেন্ট হওয়ার শর্ত নিয়ে প্রবল আপত্তি তোলা হয়। বিরোধী দলনেতা ওয়াজেদ আলী চৌধুরী থেকে মুজিবুর রহমান, আব্দুর রহিম, শেরমান আলী আহমদরা বিলের সংশোধনী আনেন। তাদের দাবি, ২০০৬ সালের আগে আসামের ৩ প্রজন্মের বাসিন্দা নয়, আসাম চুক্তি অনুযায়ী ১৯৭১ সালের ২৫ মার্চের আগের বাসিন্দা হওয়ার শর্ত ধরতে হবে। ১৯৭১ সালের ২৫ মার্চের আগের বাসিন্দাদের অরিজিনাল ইনহ্যাবিটেন্ট বলে ধরাও দাবি করা হয়। কংগ্রেস বিধায়ক আব্দুর রহিম অভিযোগ করেন, সংবিধানে নাগরিকদের শ্রেণী বিভাজনের অনুমতি দেওয়া হয়নি, অথচ এই বিলে শ্রেণী বিভাজন করা হচ্ছে নাগরিকদের। বিধায়ক শেরমান আলী বলেন, একটি প্রজন্ম ২৫ বছর কি করে ধরা যাবে? আসামে এই সেদিনও বাল্যবিবাহের প্রচলন ছিল, ফলে একটি প্রজন্মের জন্য ১৮ বছর ধরা হোক। তাছাড়া এই সংশোধনী বিল গৃহীত হলে সমতার অধিকার সহ সংবিধানে বর্ণিত বিভিন্ন দফা লঙ্ঘন হবে বলেও অভিযোগ করেন তিনি। মানবাধিকারের আন্তর্জাতিক ঘোষণাও লঙ্ঘিত হবে। বিধানসভা এই বিল গৃহীত হলেও আদালতে গেলে সেই বিল সহজেই খারিজ হয়ে যাবে বলেও দাবি করেন শেরমান। মূলত মুসলিম জনগোষ্ঠীকে সামনে রেখেই যে বিরোধী বিধায়করা এই দাবি করছেন সেটা বুঝতে অসুবিধা হয়নি মুখ্যমন্ত্রীর। তাই তিনি বিধানসভায় বলেন, এই বিল মুসলমানের বিরুদ্ধে নয়, কোনো জাতি ধর্মের বিরুদ্ধে নয়, পুরোপুরি ধর্মনিরপেক্ষ বিল। মুখ্যমন্ত্রী বলেন, ২৫০ বছরের ধর্মীয় ঐতিহাসিক কাঠামোর ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে খিলঞ্জিয়া লোকেরাই শুধু থাকতে পারবেন, এটাই বিলের একমাত্র উদ্দেশ্য। বরপেটা, বরদুর্বার ৫ কিলোমিটারের মধ্যে সেখানকার লোকেরাই থাকবেন, বাইরের থেকে কেউ গিয়ে জমি কিনে থাকতে পারবে না। আমি নিজে গিয়েও বরপেটা, বরদুর্বায় জমি কিনে থাকতে পারবো না, মাজুলিতেও পারবো না। মুসলিমরা যেমন পারবেন না, অসমিয়া, ব্রাহ্মণ, কলিতারাও পারবেন না। কামাখ্যা থাকবেন শুধু সেখানকার পাণ্ডারা, বরদুর্বার ভক্তরা। বরপেটা সত্রের আশেপাশে থাকবেন যারা প্রভাতী কীর্তন বুঝেন তারা। পরবর্তী খবরটি হলো,
ছাত্র রাজনীতি বা আন্দোলনে নামলে পুলিশের লাঠি গ্রেফতারের জন্য প্রস্তুত থাকতে হবে। রাজ্যসভায় বুধবার এই বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা সদনের নেতা জেপি নাড্ডা। তার এই মন্তব্য ঘিরেই সংসদে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। ছাত্র আন্দোলন দমন নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের তুপের জবাব দিতে গিয়ে নাড্ডা বলেন, আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ করতেই পারে। আন্দোলন বা সক্রিয় রাজনীতিতে অংশ নিলে পুলিশি পদক্ষেপের মুখোমুখি হওয়ার মানসিক প্রস্তুতি রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি। জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে নাড্ডা নিজের গ্রেফতারের প্রসঙ্গ উত্থাপন করেন রাজ্যসভায়। তিনি বলেন, জরুরি অবস্থার বিরুদ্ধে ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার সময় তাকেও দুবার ক্লাসরুম থেকে গ্রেফতার করেছিল পুলিশ। তার দাবি, রাজনৈতিক আন্দোলনে পুলিশের হস্তক্ষেপ নতুন কোনো ঘটনা নয়। বিতর্কের সূত্রপাত সিপিএম সাংসদ জন বিটাসের অভিযোগ ঘিরে। তার দাবি, ছাত্রনেত্রী ঐশী ঘোষকে গ্রেফতার করতে দিল্লি পুলিশ সিপিএমের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকেছিল। সেই ঘটনার প্রতিবাদে বিরোধীরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেন। খাড়গের অভিযোগ, দেশে গণতন্ত্র ও সাধারণ মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে। পরবর্তী খবরটি হলো, রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি অরেঞ্জ অ্যালার্ট। রাজ্যের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে, তবে বহু জেলা এখনও জলের নিচে। 6.5 লক্ষ মানুষ এখনও বন্যাক্রান্ত। সরকারি হিসেবে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 66। রাজ্যের বড় নদ নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে। উদ্ধার কাজে নামানো হয়েছে বায়ুসেনার কপ্টার। এর মধ্যেই ফের 5 দিন রাজ্যে ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। গুয়াহাটি বর্জারস্থিত আঞ্চলিক আবহাওয়া দফতরের কর্তারা জানিয়েছেন, বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ, যা ইতিমধ্যেই রাজ্যে ঢুকে পড়েছে। এছাড়াও উত্তর পূর্বের উপরে বেশ সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এ কারণেই রাজ্যের বিভিন্ন জেলায় ব্যাপক বৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে রাজ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী 5 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। 10 প্রবণ এলাকা থেকে মানুষকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে দুর্যোগ মোকাবিলা বিভাগকে। আবহাওয়া দফতরের কর্তারা আরও জানান, ধুবড়ী, দক্ষিণ শালমারা, মানকাচর, গোয়ালপাড়া, কুকরাঝাড়, চিরাং, বঙ্গাইগাঁও, নলবাড়ি, কামরূপ মেট্রো, দরং, উদালগুড়ি, মরিগাঁও, নগাঁও, পশ্চিম কার্বি আংলং, পূর্ব কার্বি আংলং, গোলাঘাট, শোনিতপুর, বিশ্বনাথ, লখিমপুর, ধেমাজি, যোরহাট, মাজুলি, শিবসাগর, চড়াইদেউ, ডিব্রুগড়, তিনসুকিয়া, ডিমা হাসাও, কাছাড়, হাইলাকান্দি ও শ্রীভূমিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও কম বেশি বৃষ্টি হবে। পরবর্তী খবরটি হলো, প্রশ্নপত্র ফাঁস রুখতে আইন আরও কঠোর করার লক্ষ্যে বুধবার লোকসভায় পাশ হলো পাবলিক এক্সামিনেশন অর্থাৎ প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যামেন্ডমেন্ট বিল 2026। নতুন সংশোধনী অনুযায়ী প্রশ্নপত্র ফাঁস বা সেই সংক্রান্ত অপরাধে ব্যক্তিগত ক্ষেত্রে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড এবং 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। শুধু ব্যক্তিগত অপরাধী নয়, সংগঠিত প্রশ্নপত্র ফাঁস চক্রের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে বিলে। এ ধরনের চক্রের ক্ষেত্রে সর্বোচ্চ 10 কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। পরবর্তী খবরটি হলো, বিভিন্ন আত্মসহায়ক দলের মহিলাদের সরলতা ও দারিদ্র্যের সুযোগ নিয়ে প্রায় 25 লক্ষ টাকা আত্মসাৎ করে চম্পট দেওয়ার অভিযোগ উঠল এক জীবিকা সখীর বিরুদ্ধে। অভিযুক্তের নাম ফাতিমা বেগম লস্কর, পিতা লালু মিয়া লস্কর। তিনি বাঁশকান্দি ব্লকের অধীনে কর্মরত ছিলেন। কচুদরম থানার পুলিশ একই ধরনের অভিযোগে ভুবন হিল জিপির জীবিকা সখী সালমা বেগম লস্করকে গ্রেফতার করলেও বাঁশকান্দি ব্লকের এই মূল অভিযুক্ত এখনও অধরা। এতে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে বাঁশকান্দি ব্লকের ভুক্তভোগী মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির মধ্যে। তাই পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে বাঁশকান্দি খণ্ড উন্নয়ন কার্যালয়ে সমবেত হন 18টি আত্মসহায়ক দলের শতাধিক মহিলা। তারা ব্লকের ভিডিওর মাধ্যমে কাছাড়ের জেলা আয়ুক্তের উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করেন। মহিলারা সাফ জানিয়ে দিয়েছেন, আগামী 15 দিনের মধ্যে অভিযুক্ত জীবিকা সখী ফাতিমা বেগম লস্করকে গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়া না হলে তারা বৃহত্তর ও শান্তিপূর্ণ আন্দোলনে নামতে বাধ্য হবেন। আন্দোলনকালীন কোনো অপ্রীতিকর ঘটনা বা অশান্তি ঘটলে তার জন্য সম্পূর্ণভাবে প্রশাসন দায়ী থাকবে বলেও তারা হুঁশিয়ারি দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামীণ জীবিকা মিশন প্রকল্পের অধীনে পিছিয়ে পড়া মহিলাদের স্বাবলম্বী করে তুলতে এই গোষ্ঠীগুলি তৈরি করা হয়েছিল।
কিন্তু বাঁশকান্দি ব্লক কার্যালয়ের সংলগ্ন এলাকার বাসিন্দা জীবিকা সখী ফাতিমা বেগম লস্কর মহিলাদের অজ্ঞতার সুযোগ নেন। অভিযোগ, ব্যাংক থেকে অনুমোদিত লোনের টাকা নিজের ব্যবসায় বিনিয়োগ করার উসিলায় পৃথকভাবে প্রায় কোটিটি আত্মসহায়ক দলের কাছ থেকে প্রায় 25 লক্ষ টাকা হাতছি নেন ফাতিমা। বিনিময়ে প্রতি মাসের লোনের কিস্তি নিজে ব্যাংকে জমা করার, ব্যবসার লভ্যাংশ মহিলাদের দেওয়ার এবং ভবিষ্যতে আরও বড় অঙ্কের লোন পাইয়ে দেওয়ার টুপ দেন তিনি। এমনকি তার সুপারিশ ছাড়া গোষ্ঠীগুলি কোনো লোন পাবে না, এই মর্মে ভয়ও দেখাতেন ওই জীবিকা সখী। বর্তমানে টাকা নিয়ে ফাতিমা উদাও হয়ে যাওয়ায় চরম হয়রানির শিকার হচ্ছেন স্বনির্ভর গোষ্ঠীর দরিদ্র মহিলারা। ব্যাংক কর্তৃপক্ষ এখন লোন পরিশোধ করার জন্য মহিলাদের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করছে, কিন্তু সেই বিপুল অর্থ পরিশোধ করতে তারা সম্পূর্ণ অপারগ। ফাতিমা যখন নাগালের মধ্যেই ছিলেন তখন থেকেই এই অভিযোগ উঠেছিল। মহিলারা চাপ সৃষ্টি করতেই তিনি এলাকা থেকে উদাও হয়ে যান। এই অভিযোগ পাওয়ার পর বাঁশকান্দি ব্লকের বিডিও রেদওয়ান শাকিল মজুমদার 2025 সালের 13 মার্চ জীবিকা সখীকে ব্লকে আসতে বাধ্য করেন। সেদিন তাকে নিয়ে এক বৈঠক করা হয়, যেখানে ফাতিমা নিজে স্বীকার করেন তিনি মহিলাদের কাছ থেকে ব্যাংকের লোনের টাকা নিয়েছেন। সুদ সমেত ওই টাকা ফেরত দেওয়ার অঙ্গীকারও করলেও পরবর্তীতে সেই অঙ্গীকার ভঙ্গ করে আত্মগোপন করেন। এ বিষয়ে বাঁশকান্দি ব্লকের বিডিও রেদওয়ান শাকিল মজুমদার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, জীবিকা সখী ফাতিমা বেগম লস্করের কাছ থেকে টাকাগুলো উদ্ধার করতে তাদের পক্ষ থেকে অনেক চেষ্টা চালানো হয়েছে, কিন্তু সম্ভব হয়নি। ফাতিমা এখন কোথাও আত্মগোপন করে রয়েছেন। এই টাকা উদ্ধারের জন্য 2025 সালের 20 নভেম্বর বাঁশকান্দি পুলিশ ফাঁড়িতে ব্লকের পক্ষ থেকেও একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তাকে খুঁজে বের করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিজেদের সঞ্চয় ও ঋণের টাকা হারিয়ে এখন কপালের চিন্তার বাজ পড়েছে বাঁশকান্দির কয়েকশো দরিদ্র মহিলার। পরবর্তী খবরটি হলো, বায়ুসেনার সদস্যরা নিজেদের ইচ্ছেমতো চাকরি ছেড়ে অন্য কোনো সরকারি বা বেসরকারি চাকরিতে যোগ দিতে পারবেন না। চাকরি ছাড়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। বুধবার এক গুরুত্বপূর্ণ রায়ে এমনটাই জানালো সুপ্রিম কোর্ট। বিচারপতি উজ্জ্বল ভুইয়া এবং বিচারপতি অতুল এস চন্দ্রকরের বেঞ্চ জানায়, বায়ুসেনার সদস্যদের চাকরি থেকে অব্যাহতি নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। আগে থেকে অনুমতি নেওয়ার বিষয়টি শুধুমাত্র আনুষ্ঠানিক প্রক্রিয়া নয়, বরং বাহিনীর শৃঙ্খলা এবং প্রস্তুতি বজায় রাখার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালত জানিয়েছে, বায়ুসেনা একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনী, তাই কোনো সদস্য সাধারণ চাকরির মতো ইচ্ছামতো বাহিনী ছেড়ে যেতে পারেন না। বাহিনীর কর্মীদের অকাল অব্যাহতি নিয়ন্ত্রণের জন্য যে নিয়ম তৈরি করা হয়েছে তা মানা বাধ্যতামূলক। উল্লেখ্য, মামলাটি ছিল বায়ুসেনার কর্পোরাল নহত সিংকে নিয়ে। তিনি রাজস্থান লোকসেবা কমিশনের মাধ্যমে হিন্দি বিষয়ের সহকারী অধ্যাপক পদে নির্বাচিত হওয়ার পর বায়ুসেনার কাছ থেকে অনাপত্তি সনদ এবং চাকরি থেকে অব্যাহতি চেয়েছিলেন। নহত সিং 7 বছর বায়ুসেনায় কাজ করার পর 2020 সালের একটি নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে অসামরিক পদের জন্য আবেদন করেন। পরীক্ষায় ও সাক্ষাৎকারে সফল হওয়ার পর 2022 সালের অক্টোবরে তিনি এনওসি সার্টিফিকেট এবং অব্যাহতির আবেদন জানান। তবে বায়ুসেনার সংশ্লিষ্ট আধিকারিক সেই আবেদন খারিজ করে দেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।